হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর যে সহায়ক পাঠটি রয়েছে যার নাম কোনি, সেই কোনি থেকে চতুর্থ এবং পঞ্চম পাঠ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে তৃতীয় পাঠ এবং তারও আগের ক্লাসে আমি তোমাদের সঙ্গে প্রথম এবং দ্বিতীয় পাঠটি বিস্তারিতভাবে আলোচনা করে নিয়েছিলাম। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম তৃতীয় পাঠের শেষে ক্ষিতিশ সিংহ বা খিদ্দা বা বলা ভালো প্রশিক্ষক খিদ্দা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যতদিন পর্যন্ত তিনি একজন চ্যাম্পিয়ন তৈরি করতে না পারবেন ততদিন পর্যন্ত তিনি এই জুপিটার ক্লাবে আসবেন না। ঠিক সে মতোই আমাদের চতুর্থ পাঠটি শুরু হয়েছে। দেখা যায় চতুর্থ পাঠ শুরু হয়েছে সকাল 8টার সময়। খিদ্দা বাজার করে ফিরছেন। সেদিনের মিটিং এর পর থেকে তিনি আর জুপিটার ক্লাবে যান না, কারণ একটু আগেই আমি তোমাদেরকে বললাম তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি চ্যাম্পিয়ন তৈরি না করতে পারা পর্যন্ত ক্লাবে যাবেন না। দেখা যায় বাজার করে ফেরার পথে সেন্ট্রাল এভিনিউ চিলড্রেন্স পার্কে তিনি একটি মেলার মতো দেখতে পান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন সেই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিখ্যাত ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, এবং সেই প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ করবেন জননেতা এবং নেতাজি বালক সংঘের বিশিষ্ট পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। সেখানেই সেই প্রতিযোগিতাতে তিনি দেখতে পান, অর্থাৎ খিদ্দা বা ক্ষিতিশ সিংহ দেখতে পান ঢলঢলে ফুল প্যান্ট এবং ঢলঢলে একটি বুশ শার্ট ও হাওয়াই চটি পরা একটি ছেলেকে। তিনি জানতে পারেন সেই ছেলেটি আসলে ছেলে নয়, সেটি একটি মেয়ে যার নাম কোনি, অর্থাৎ সেই কনক চাপা পাল যাকে তিনি সেই গঙ্গায় প্রথম পাঠে সাঁতার কাটতে দেখেছিলেন। দেখা যায় কোনি সেই প্রতিযোগিতায় জেতে না এবং তার মনে একটা অদ্ভুত ভয় কাজ করতে থাকে যে পুরস্কার না নিয়ে গেলে বা পুরস্কারে প্রাপ্ত অর্থ কিংবা কোনো একটা কিছু না নিয়ে গেলে বাড়িতে হয়তো তার মা তাকে ঢুকতেই দেবে না বা হয়তো তার মা তাকে মারবে। সেই একই দারিদ্র্যের এক অদ্ভুত চিত্র আবারও এই অংশে ধরা পড়ে। ক্ষিতিশ সিংহ কোনির কাছে গিয়ে কোনিকে জিজ্ঞেস করে সে সাঁতার শিখবে কিনা। কোনি জানায় সে সাঁতার জানে। দেখা যায় ক্ষিতিশ সিংহ তাকে বলে সে গঙ্গা পারাপার করতে পারে ঠিকই, কিন্তু সেই গঙ্গা পারাপারকে যোগ্য সাঁতার বলা চলে না, অর্থাৎ চ্যাম্পিয়ন সাঁতারু বলতে যা বোঝায় তার সঙ্গে গঙ্গা পারাপার হওয়ার ক্ষমতার বিস্তর ফারাক রয়েছে। এই সমস্ত বিভিন্ন রকমের আলোচনার মধ্য দিয়ে, কথোপকথনের মধ্য দিয়ে দেখা যায় শেষ হয় এই চতুর্থ পাঠটি। এরপর শুরু হয় পঞ্চম পাঠ। পঞ্চম পাঠের শুরুতেই দেখতে পাওয়া যায় রবীন্দ্র সরোবরে 1 মাইলের একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে সাঁতারু হিসাবে বা প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছে 25 জন, যার মধ্যে 22 জন ছেলে এবং 3টি মেয়ে। সেই প্রতিযোগিতায় ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে রেফারি অব দ্য কোর্স হিসেবে ক্ষিতিশ সিংহ যোগদান করেছিলেন। সেখানেই একে অপরকে হারানোর মধ্য দিয়ে দেখতে পাওয়া যায় খেলার শেষ হয় বা সাঁতার প্রতিযোগিতার শেষ হয়। অনেক চেষ্টা করা সত্ত্বেও দেখতে পাওয়া যায় কোনি জয়ী হতে পারে না। লাল কস্টিউম পরা মেয়েটি তাকে হারিয়ে দেয়। এই সাঁতার প্রতিযোগিতাতে এসেও ক্ষিতিশ সিংহ ঠিক খুঁজে বের করে নেয় কোনিকে। সুইমিং পুলের ধার ঘেঁষে দেখতে পাওয়া যায় একটি মেয়ে ক্রমশ তার লম্বা লম্বা সরু সরু হাতগুলো ছুঁড়ে এগিয়ে চলেছে সাঁতারের মধ্য দিয়ে। সকলে তাকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ক্ষিতিশ সিংহ আবিষ্কার করে সেই মেয়েটি আসলে কোনি। সাঁতার শেষ করে যখন সকলে প্রায় তাদের পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ফেলেছে, চুল আঁচড়ে ফেলেছে, তখন সাঁতার শেষ করে জল থেকে উঠে আসতে দেখা যায় কোনিকে। ক্ষিতিশ সিংহ কোনির কাছে গিয়ে প্রস্তাব রাখে আবারও সাঁতার শেখার। কোনিকে সে জানায় লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে জন্যই সে কোনিকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে যেতে পেরেছে। তাই
তাই কোনিও যদি সাঁতার শেখে তাহলে শুধু সে লাল কস্টিউম পরা মেয়েটিকে নয়, এরকম অনেক সাঁতারুকে পেছনে ফেলে দিতে পারে সে। ক্ষিতিশ সিংহের মনের বিশ্বাস ক্ষিতিশ সিংহ তার মুখে প্রকাশ করে কোনির কাছে। দেখা যায় কোনির মুখ ভয়ে কেমন শুকিয়ে যায়। পরে বুঝতে পারা যায় তার কারণ ছিল দূরে দাঁড়িয়ে থাকা তার দাদা। ক্ষিতিশ সিংহ সরাসরি গিয়ে তার দাদার কাছে আবারও কোনিকে সাঁতার শেখানোর সেই প্রস্তাব রাখে। তার দাদা জানায় তার নাম কমল পাল। সে রাজাবাজারে একটি মোটর গ্যারেজে কাজ করে, ওভারটাইম করে 100 থেকে 150 টাকা ইনকাম করে। তাদের পরিবারের দিন যাপন হয়। কমল পালের কাছ থেকে ক্ষিতিশ সিংহ জানতে পারেন কমল পালের ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল একজন বড় সাঁতারু হওয়ার, কিন্তু দারিদ্র এবং পরিস্থিতি সেই স্বপ্ন তার কাছ থেকে কেড়ে নিয়েছে। 5 বছর আগে তার বাবা, যিনি একটি প্যাকিং ফ্যাক্টরিতে কাজ করতেন, সেখানে তিনি টিবি আক্রান্ত হয়ে মারা যান। এরপর এক চরম দারিদ্রতার সম্মুখীন হতে হয় তাদেরকে, অর্থাৎ কোনি কিংবা কমল পালের পরিবারকে। কমল পাল অর্থাৎ কোনির দাদা জানায় সে সাঁতার শিখত, কিন্তু সাঁতার শেখার জন্য যা কিছু প্রয়োজন অর্থাৎ অর্থ, খাদ্য অর্থাৎ যথাযথ খাদ্য, যে খাদ্যের কথা আমরা দ্বিতীয় পর্বেও ক্ষিতিশ সিংহের মুখ দিয়ে শুনতে পেয়েছিলাম, সেই খাদ্যের অভাবে স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়তেন কমল পাল। তাকে খাবারের তাড়নায় ধীরে ধীরে দারিদ্র্যের তাড়নায় স্কুল এবং সাঁতার উভয়ই ত্যাগ করতে হয়। ঢুকে যেতে হয় কাজে, কারণ সেই একই অর্থের প্রয়োজন। সে জানায় তাদের 7 ভাই বোন এবং মাকে নিয়ে একটি সংসার। তার মেজ ভাইটি আগের বছর ট্রেনের ইলেকট্রিক তারে মারা যায়। সেজ ভাইটি কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে, আর কমল পাল বড়, তাকে কাজ করতে হয়। সেও চেয়েছিল একজন বড় সাঁতারু হতে। সে লোকের মুখে শুনেছে কোনি সাঁতার কাটে, ভালো সাঁতার কাটে, কিন্তু সে নিজে চোখে কখনো দেখেনি, বরং বাইরের লোকের কাছ থেকে কোনির সম্পর্কে বিভিন্ন কথা তার কানে আসে। সে কখনো কিছু বলে না, শুধু মাথা যদি গরম থাকে কখনো কখনো কোনিকে 2-4 ঘা মেরে দেয়। এই সমস্ত কথোপকথনের মধ্য দিয়ে ক্ষিতিশ সিংহ কোনি এবং কমল পালের পরিবারের বিভিন্ন কথা, তাদের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারে, এবং ধীরে ধীরে দেখা যায় ক্ষিতিশ সিংহ এই পর্বেই আরো প্রতিজ্ঞাপরায়ণ হয়ে ওঠেন কোনিকে একজন চ্যাম্পিয়ন তৈরি করার জন্য। তিনি নানা রকম ভাবে অর্থ সংস্থানের বিষয়ে আলোচনা কিংবা চিন্তা ভাবনা করতে শুরু করেন। এই চিন্তা ভাবনা কথোপকথনের মধ্য দিয়ে শেষ হয় আমাদের 5ম পাঠ। তাহলে আমরা 4র্থ পাঠ এবং 5ম পাঠ মিলে দেখতে পেলাম ক্ষিতিশ সিংহ কেমন ভাবে কোনির মধ্যে একজন যোগ্য চ্যাম্পিয়ন বা একজন যোগ্য সাঁতারুর কিছু চিহ্ন খুঁজে পেলেন, এবং সেখান থেকে কিভাবে তিনি কোনিকে এবং কোনির দাদাকে কোনির সাঁতারের বিষয়ে, কোনিকে সাঁতার শেখানোর বিষয়ে বিভিন্ন রকমের কথোপকথন বা আলোচনা করলেন। পরের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব এর পরবর্তী যে পাঠগুলো রয়েছে সেগুলো। আমরা এই কোনি উপন্যাস থেকে 1, 2, 3, 4 এবং 5 এই 5টা অধ্যায় আলোচনা করে নিয়েছি। এই 5টা অধ্যায় তোমরা বারবার ভালো করে রিডিং পড়ো। আমি আগের ক্লাসেও যেরকম তোমাদেরকে বলেছিলাম বিভিন্ন রকমের ছোট কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, আর এই উপন্যাসটি পড়তে গেলে যে অংশগুলো মূলত তোমাদের প্রয়োজন হতে পারে বোঝার জন্য, সেই অংশগুলোকেই আমি হাইলাইট করছি তোমাদের সামনে। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরো একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।